में हगना बंद करो। बाहर में जो हगेगा अपना गू खाएगा। बाहर में जो हगेगा अपना गू खाएगा। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। বাংলাদেশের মাস্কট টাইগার, সেটাকে এইভাবে তারা যেটা করছে, এটা অনেক দুঃখজনক, অনেক কষ্টকর। क्या बनाने का धंधा है, बहुत ही बेकार मैच हुआ। प्रेशर नहीं खेल सकते, बहुत बेकार है, बहुत खराब था। अरे नहीं मजा आया। It's been used by India. It was only ভারত পরাজিত হয় আমরা সবচেয়ে বেশি খুশি। বাংলাদেশের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। তারা আনন্দে পটকা ফাটিয়েছে, সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য। ওটা ইসলামিক কান্ট্রি। এই ব্যক্তি ভারতের একজন কেন্দ্রীয় রাজনীতিবিদ। আর এখানে খাবো, এখানে ঘুমাবো, এদেরকে আগে বিচ্ছিন্ন করা দরকার। এবারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর তিনি বাংলাদেশের মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন, তাতে মনে হয়েছে একমাত্র বাংলাদেশের মানুষের কারণেই হাতছাড়া হয়েছে ভারতের বিশ্বকাপ শিরোপা। ফেসবুকে যে সমস্ত জিনিস পোস্ট করেছে, আমাদের দেশের খেয়ে দেশের বিরোধিতা করে এই ধরনের কথাবার্তা অত্যন্ত আপত্তিকর এবং ঘৃণিত কাজ। এই মালগুলোকে আগে চিহ্নিত করে একবারে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া দরকার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চরম অবমাননাকর অপমানজনক কথা বললেও তার বিরুদ্ধে আমাদের দেশের কথিত মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাধারী শক্তি এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবাদ জানায়নি। ঘটনার শুরু 19শে নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে যাবার পর জিতে যায় পুরো বাংলাদেশ। ভারত এখানে হচ্ছে পরাজিত হয় আমরা সবচেয়ে বেশি খুশি। অস্ট্রেলিয়ার প্রতি অনেক বিশ্বাস ছিল এবং অস্ট্রেলিয়া দেখাইছে যে ওরাই সেরা। দেশের বিভিন্ন জায়গায় যখন বড় পর্দায় খেলা চলছিল, তখন বাংলাদেশের দর্শকরা অপেক্ষা করছিল সেই মহেন্দ্রক্ষণের, যখন ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। অস্ট্রেলিয়া হারার আগে হারে না, আমরা এর কথাটা বলি এবং এটা আমরা মন প্রাণে বিশ্বাস করি। জয়ের সাথে সাথে পুরো বাংলাদেশের মানুষ এক অদ্ভুত আনন্দে মেতে উঠেছিল, কারণ পরাজিত দলটির নাম ভারত, আর ভারতের প্রতিটি হারেই যেন আমাদের ঈদের দিন। অস্ট্রেলিয়া জিতছে না, আজকে বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই। ওভারঅল মানে এটা মানে কি যে আনন্দ লাগতেছে, এটা বলে বুঝাইতে পারবো না। ওভারঅল আমরা ভাই ঈদ পালন করতেছি, ঠিক আছে। অস্ট্রেলিয়া যে অসাধারণ জয়, এই জয় আমাদের ঈদের খুশির মতো আনন্দ লাগছে। চোখ জুড়ানো এমন দৃশ্য দেখে আমার মতো এরকম অনেকের আনন্দে চোখ ভিজেছে। অন্যদিকে ভারত রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 1971 সালে ভারত পাকিস্তানের কাছ থেকে আত্মসমর্পণ গ্রহণ করে, তখন ভারত অনায়াসে বাংলাদেশকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে পারত। সেটা ভারত করেনি, তার কারণ ভারত জানত যে কিছুদিন কাঠমোল্লারা বাংলাদেশে মাথা চাড়া দেবে এবং তারা ভারতের পক্ষে একটা উৎপাত হিসেবে দেখা দেবে। অতএব সেই জন্য ভারত বাংলাদেশকে আলাদা ছেড়ে দিয়েছিল, বাংলাদেশকে নিজের দেশের মধ্যে ঢুকিয়ে দেয়। এইটা আমরা সেটারই প্রকাশ দেখছি। ভারতের চোনাখোরদের ভাষ্যমতে বাংলাদেশের মানুষের চিকিৎসা নেওয়ার জায়গা নেই, ঘুরতে যাওয়ার জায়গা নেই, কিংবা তাদের দেশের পেঁয়াজ, আলু আর মুরগির ডিম ছাড়া আমাদের একদমই চলবে না। ভারত মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। ভারতের বিরুদ্ধে কলা গাছ খেললে কলা গাছকে সমর্থন করবি, তাই না? এবার কলা গাছকে সমর্থন কর, কলা গাছকে দিয়ে মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করা। চারিদিক দিয়ে ভারত তোদেরকে ঘিরে রেখেছে, ভারত ছাড়া তোদের কোনো উপায় নেই। বেড়াতে যেতে হলে ভারতে যেতে হবে। চালের দাম বাড়বে, তখন ভারতের দোষ। টমেটোর দাম বাড়বে, ভারতের দোষ। পেঁয়াজের দাম বাড়বে, ভারতের দোষ। পৃথিবীতে থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ এরকম অনেক দেশ আছে যাদের অর্থনীতির একমাত্র চালিকা শক্তি পর্যটন খাত। এই পর্যটকদের টানতে বিজ্ঞাপনের পেছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় পৃথিবীর বিভিন্ন দেশকে। অথচ কদিন ধরে ভারতীয়দের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশিরা ভারতে ভিক্ষা করতে যায়। জীবনদানও ভারতের লোক করে, ভারতবর্ষের ডাক্তাররা করে। আর বড় বড় তাদের জীবনটা যারা দিচ্ছে তাদেরকে একটু কথাটা শোন। যাদের কিছু থাকে না তারা মাথা নিচু করে সহ্য করে। ঘটনা আসলে পুরোই উল্টো। বাংলাদেশিরা না গেলে না খেয়ে মরবে ভারতীয় দাদারা।
গেল কয়েক বছর ধরে ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশি মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলা, ছিনতাই এবং সম্প্রতি দুজন বাংলাদেশি মুসলিম নারী কলকাতায় দুটি হোটেলে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা ধর্ষণের শিকার হবার পর আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। যেখানে ডেলি 5,000 টুরিস্ট আসতেন বাংলাদেশি, সেখানে এখন 500 লোকও আসছেন না। প্রয়োজন বাধা মানে না, এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই যখন অবস্থা, তারই মধ্যে বাংলাদেশিদের জন্য দার্জিলিং সহ বেশ কিছু শহরে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশিদের বেশ কিছু হোটেলের বুকিং। সমাজ মাধ্যমে এই বিরোধিতা অনেক ক্ষেত্রে শালীনতার মাত্রা অতিক্রম করেছে, অনেক ক্ষেত্রে সেটা ভারত বিদ্বেষের পর্যায়ে পৌঁছেছে। কাঙ্ক্ষিত নয়, একটুকু কাঙ্ক্ষিত নয়। দিন দিন সংখ্যাটা বেড়েই চলছে ভারত বিরোধী সেই সংখ্যাটা। তার জন্য আমি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি যারা আসছেন আমার 2 হোটেলে তাদেরকে আমরা রুম দিব না। ভারতের লোকজনের অবস্থা দেখে যা মনে হচ্ছে, হাগার পায়খানা নেই, শোচার জন্য তাদের মিনারেল ওয়াটার চাই। বাংলাদেশি মানুষদের জন্য হোটেল বুকিং বন্ধ করে যে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে, সেটা তাদের বুঝতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছে। ভাবতেই পারিনি এই অবস্থা হবে। পরিবহন ব্যবসা বলুন, মানি এক্সচেঞ্জ, হোটেল, রেস্টুরেন্ট সব বাংলাদেশি নির্ভর এইখানে ব্যবসা। এখন বাংলাদেশিদের যদি ভিসাটা ইমিডিয়েট চালু করে তবে আপনার সব বাঁচবে, না হলে সব আপনার এখানে আপনার সব পথে বসে গেছে। এমনিতেই টয়লেট নেই, তার উপরে ঘরে ভাত না থাকায় হাগাই বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে ভারতীয় দাদাদের। আমাদের এখন কোনো পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা কিভাবে সংসার চালাবো সেই একটা আমাদের গাড়িগুলো সব বসে রয়েছে গ্যারেজে বসে রয়েছে, সব খারাপ হচ্ছে। বাংলাদেশিদের জন্য ভারতে যাবার চিকিৎসা ভিসা বন্ধ করলেও আমাদেরই লাভ হবে, কারণ আমাদের দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব নেই, অভাব শুধু সঠিক ব্যবস্থাপনার। সেটা সামলে নিতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়া সম্ভব। এখন কিন্তু এসব ক্ষেত্রে আমি মনে করি যে অধিকতর উন্নয়ন হয়েছে এবং 10%-এর বেশি এখন দেশের বাইরে যাওয়া লাগে না। কিন্তু বাংলাদেশি রোগী না গেলে ভারতের অবস্থা কি হবে, সেটা এই গেল কদিন আগে কোভিড-19-এর সময়ই টের পাওয়া গিয়েছিল। এই যে ধাক্কা যে খেয়েছে, সেটা অর্থনীতির ক্ষেত্রেও একটা বড় ধাক্কা। যাই হোক, আমরা এই অবস্থার পরিত্রাণ চাই। আমরা চাই মাঝে মধ্যে ভারতে গিয়ে ভারতের ফকির ফাকরাদের কিছু টাকা পয়সা দিয়ে আসবো, আর তাতেই তাদের পেটে দুটো ভাত জুটবে। আমরা চাই ভারতের প্রতিটি ঘরে টয়লেট থাকুক, কারণ তা না হলে পাশের দেশের দুর্গন্ধ আমাদের পরিবেশকে চরমভাবে দূষিত করবে। কিন্তু আমরা ভারতকে বন্ধু বানাতে চাইলেও ভারত প্রভুর মতো আমাদেরকে শোষণ করতে চাইছে। এই শোষণের শুরুটা হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। পশ্চিম পাকিস্তানিরা যখন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করছিল, সেখানে বাংলাদেশের কোনো নেতাকে থাকতে দেয়নি ভারত। সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইতে লিখেছেন, আত্মসমর্পণের দিন তিনি শত চেষ্টা করেও ভারতীয় সেনাবাহিনীর ধাক্কার কারণে সামনে যেতে পারেননি। এরপর থেকেই শুরু হয় লুটপাট। পাকিস্তানি সেনাদের রেখে যাওয়া অস্ত্রশস্ত্র সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ধরনের কলকারখানার দামি দামি সব যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। তারপরেও বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধুর চোখে দেখে এসেছে, কিন্তু সম্প্রতি বছরগুলোতে ভারত বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক, সংস্কৃতির সব ক্ষেত্রে যে ধরনের আধিপত্য দেখাতে চেষ্টা করেছে, তাতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিকট ভবিষ্যতে বন্ধু নয় বরং চিরশত্রুতে রূপ নেবে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের কারখানা তৈরি করে বাংলাদেশে পাচার করা হচ্ছে। বছরের বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর যোগসাজশে বাংলাদেশে গরু পাচার করা হয়, অথচ মাঝে মধ্যেই এসব গরু ব্যবসায়ীদেরকে পাখির মতো গুলি করে মারছে ভারত। বিএসএফের পায়ে জুতা ছিল, ওই জুতা দিয়ে আমার ছুটছে, ওইখানে ছুটে আমার মারছে, মারার পর বিএসএফ আমার তার কাটার করে নিয়ে। হিলি সীমান্তে বাংলাদেশি তরুণী ফেলানীকে হত্যার পর মৃতদেহ টানিয়ে রাখা হয়েছিল কাঁটাতারের উপরে। পৃথিবীর এমন বন্ধু দেশ আর কোথাও পাওয়া যাবে না যারা দুই দেশের অভিন্ন নদীতে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে আর বর্ষার সময় উজানের পানিতে বন্ধুর বাড়ি তলিয়ে দেয়। ভারতকে বাংলাদেশ মাত্র 2 টাকা প্রতি কিলোমিটারের নামে মাত্র ফি-এর মাধ্যমে ট্রানজিট সুবিধা দিয়েছে। এতে ভারতের প্রায় 1500 কিলোমিটারের রাস্তার দূরত্ব এখন মাত্র 520 কিলোমিটারে ঠেকেছে। অথচ বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে মালামাল পাঠানোর জন্য ভারতের চিকেন নেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটারের রাস্তা ব্যবহারের সুবিধা চেয়েও বাংলাদেশ এখন পর্যন্ত পায়নি। এই চিকেন নেকেই বারবার আটকে যাচ্ছে বাংলাদেশ। সেখানে এক ধরনের অলিখিত বাধা সবসময় থাকে। এসবের বাইরেও ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বর্তমান অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রাখতে নানাভাবে নগ্ন হস্তক্ষেপ করে যাচ্ছে। এমনকি মাঝে মধ্যে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে ভারতে তুলে নিয়ে যাওয়ার নজিরও তৈরি হয়েছে। এদের মধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিরপরাধ হয়েও
দীর্ঘদিন ধরে ভারতে আটকে আছেন। নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভারত তাকে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে। 2015 সালের 10 মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের গুম খুনসহ ভারতীয় গোয়েন্দা সংস্থার নানা ধরনের নগ্ন তৎপরতার কারণে বাংলাদেশের মানুষের মাঝে জলাতঙ্কের মতো চরম ভারত আতঙ্ক মহামারী রূপ নিয়েছে। সাম্প্রতিককালে আমরা যেটা লক্ষ্য করছি, অপহরণ প্রক্রিয়ায় একটা পরিবর্তন এসছে। সেটা হচ্ছে অতি সংগোপনে এই কাজটি করছে, যাতে কোনো সাক্ষী না থাকে। ভারতের বাহার মে হাগনা বাহিনী বাংলাদেশের মানুষদেরকে মানুষই মনে করে না। এমনকি যেসব সাংবাদিকরা ভারতের দালালিতে ব্যস্ত, সেই সাংবাদিকদের সাথেও চরম তাচ্ছিল্যপূর্ণ আচরণ করা হয় ভারত সফরে গেলে। একটা অন্যরকম অভিজ্ঞতা, মিডিয়া আসলে কোনো কিছুতেই দরকার পড়ে না। আমরা মনে হয় ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন আর কি, যে যার প্রতিষ্ঠান জায়গা থেকে কাভার করতে, কুকুরের মতো আচরণ তাদের। এত অকথ্য ব্যবহার কোনো কোনাতেই যে দাঁড়াতে দিচ্ছে না, এটা অত্যন্ত কষ্ট অপমানজনক। বাংলাদেশের উপর ভারতের যে নগ্ন হস্তক্ষেপ তার লম্বা ফিরিস্তি বলা শুরু করলে শেষ হবে না। তবে যেই ঘটনা নিয়ে বর্তমানে উত্তেজনা চলছে, সেই ক্রিকেট খেলাতেও বাংলাদেশের উপর ভারতের কতটা নিয়ন্ত্রণ সেটা নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশ দিল্লি উড়া দেখা তোমারা। আচ্ছা, अगर T20 में पहली बार जीत गया तो पता नहीं क्या करेगा यार ये। তুচ্ছ তাচ্ছিল্যে সে বিজ্ঞাপন বুকে শেল হয়ে বিঁধেছিল লাল সবুজের ভক্তদের। বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতিকর দেশ হলো ভারত। ভারতই একমাত্র টেস্ট খেলুড়ে বড় দল যাদের দেশে বাংলাদেশ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পায়নি। বাংলাদেশ ক্রিকেটের একটা সময় ছিল তখন ভারতের কাছে পাত্তাই পেত না, কিন্তু সম্প্রতি 6টি ম্যাচের মধ্যে 4টিতেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে। এসব কারণে বাংলাদেশের পাশে না থেকে ভারত শত্রুর মতো আচরণ শুরু করেছে। 19 মার্চ 2015 এই দিনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচ বদলে দেয় দুই দেশের ক্রিকেট সমীকরণ। ভারতের ক্রিকেটাররা বাংলাদেশের প্লেয়ারদের সাথে প্রজাসুলভ আচরণ করে। বাংলাদেশের সাথে হারার পরিস্থিতি তৈরি হলেই শুরু হয় নানা ধরনের চুরি বাটপারি। 2015 সালের একটি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে জুনিয়র খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ভারতের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় ধোনির ইচ্ছাকৃত ধাক্কায় শুধু মুস্তাফিজ আঘাত পায়নি, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একই বছর বিশ্বকাপে বাংলাদেশ যখন জয়ের স্বপ্ন দেখছিল, তখন রোহিত শর্মার আউট নিয়ে চরম এক বিতর্কিত সিদ্ধান্ত দেয় ভারত। কোমরের নিচের একটি বলকে নো বল ডেকে রোহিতকে নিশ্চিত আউটের হাত থেকে বাঁচিয়ে দেওয়া হয়। রোহিত শর্মার বিপক্ষে রুবেল হোসেনের বলটি বিতর্কিতভাবে নো ডেকেছিলেন সেদিন আম্পায়ার আলিমদার। সেই নো বল উস্কে দিয়েছিল দুদেশের ভক্তদের এক ঠান্ডা লড়াইয়ে। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। ইন্ডিয়া বুয়া। অন্যদিকে পুরো বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা মাহমুদুল্লাহর ক্যাচ ধরার সময় শেখর ধাওয়ানের পা দড়িতে স্পর্শ করলেও 6-এর পরিবর্তে মাহমুদুল্লাহকে আউট দেওয়া হয়। এভাবেই কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে বাংলাদেশকে চুরি করার মাধ্যমে হারায় ভারত। 2018 সালে এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরিয়ান লিটন কুমার দাসকে যখন আউট করা যাচ্ছিল না, তখন তাকে ভুয়া স্টাম্পিংয়ের মাধ্যমে আউট করা হয়। রিপ্লেতে টিভি আম্পায়ারদেরকে যখন বারবার পাওয়ার গ্লাসের সাহায্যে দেখানো হচ্ছিল, তখন কোনো অ্যাঙ্গেল থেকে কারো কাছে মনে হয়নি লিটন কুমার দাস আউট হয়েছে, কিন্তু আম্পায়ার ঠিকই আঙুল তুলে আউটের সিদ্ধান্ত জানায়। খুব বেশি পেছনে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের সাথে অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার কদিন আগেই বাংলাদেশের খেলা ছিল ভারতের সাথে। সেই ম্যাচে আইসিসি বুঝিয়ে দিয়েছে আইসিসি মানে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতের জয়ের জন্য যখন 1 রান প্রয়োজন, তখন বিরাট কোহলির রান ছিল 99। ঠিক ওই মুহূর্তে বাংলাদেশি বোলার বিরাট কোহলির পেছন দিয়ে বল করলেও সেই বলটি ওয়াইড দেওয়া হয়নি, কারণ কোহলির তখনও সেঞ্চুরি হয়নি। এখানেই শেষ নয়, চুরি করে জেতার পর স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি দর্শকদেরকে লাঞ্ছিত করে ভারতের কুমূত্র বাহিনী। বাংলাদেশের তারকা দর্শক টাইগার শোয়েবের বাঘটিও টানা হেঁচড়া করে ছিঁড়ে ফেলে ভারতের বাহার মে হাগনা বাহিনী। এত আপসেট কখনো হয়নি। সবকিছু মিলে আমরা 10-12 জন দর্শক ছিলাম, আর পুরো স্টেডিয়ামে হাজার হাজার ভারতীয় সমর্থক ছিল। সেটাকে এইভাবে তারা যেটা করছে, এটা অনেক দুঃখজনক, অনেক কষ্টকর। ভারতের চুরি করা নতুন কিছু নয়। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এবারের বিশ্বকাপেও ভারত ফাইনালের আগের সবকটি ম্যাচেই চুরি করেছে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে ভারত এবার বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচে 300 কিংবা তার চেয়ে বেশি রান করেছে। Easy pickings. It's gone all the way.
অথচ ভারতের শেষ কয়েকটি সিরিজ দেখলেই বোঝা যাবে ভারতের জয়ের চেয়ে পরাজয়ের সংখ্যাই বেশি। অথচ বিশ্বকাপে ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত ছিল ভারত। অনেকেই মনে করছেন ভারতের প্রতিপক্ষ দলকে আগের দিন যে পিচ দেখানো হতো, রাতে ভারত তা পাল্টে ফেলত, যে কারণে অস্ট্রেলিয়ান অধিনায়ক ফাইনালের আগের রাতে পিচের একটি ছবি তুলে রেখেছিলেন যেন ফাইনালের দিন পিচের কোনো পরিবর্তন না আনতে পারে ভারত। আর এতেই ভারতীয় টিমের আসল চেহারা বেরিয়ে আসে। মোহাম্মদ সামির সে আগুন ছড়া বল কিংবা রোহিত কোহলিদের মামু বাড়ির সেঞ্চুরি আর দেখা যায়নি ফাইনাল ম্যাচে। হ্যাঁ, আমরা ফাইনাল পর্যন্ত খেলে তারপরে হেরেছি, তোরা তো আজ পর্যন্ত কোনোদিনও ফাইনালই উঠতে পারিস। কান্না করতেছে, এটাই আমাদের শো। তোরা তো জন্ম থেকে হেরে বসে আছিস। তোমরা পরপর 10টা ম্যাচ জিতছো নাকি ঘোড়া টিম জিতছো, এটাতে আমাদের জানার কোনো আগ্রহ নেই। 241 রানের মামুনি টার্গেটে খেলতে নেমে সহজ জয় পায় বাংলাদেশ। দুঃখিত, বাংলাদেশ না, অস্ট্রেলিয়া। যাই হোক, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া জিতলো তাতে সমস্যা নেই, ভারত হারলেই আমাদের জয়। বাংলাদেশের মুসলমানদের জন্য আগে ঈদ ছিল বছরে দুবার, তবে সম্প্রতি বছরগুলোতে আমাদের ঈদের সংখ্যা বেড়েছে। এই যেমন ভারত চীন সীমান্তে চীনের কাছে মার খেলে বাংলাদেশে ঈদ হয়, পাকিস্তানের কাছে মার খেলে ঈদ হয়, কিংবা ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধজাহাজ বিধ্বস্ত হলেও বাংলাদেশে ঈদের আনন্দ লেগে যায়। अस्सलाम वालेकुम अस्सलाम ईद का है यारो ये प्याम। আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন ভালো নেই। ভারত হেরেছে বলে নাকি অস্ট্রেলিয়া জিতেছে বলে আমি আনন্দিত। ইন্ডিয়া ভুয়া ভুয়া। যাই হোক, আমরা কবার ঈদ পালন করব সেটা একান্ত আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের বিষয় নিয়ে নাক গলানোর আগে নিজের দেশের শতভাগ মানুষের টয়লেটের ব্যবস্থা করা উচিত ভারতের। खुले में हगना बंद करो, बाहर में जो हगेगा अपना गू खाएगा, बाहर में जो हगेगा अपना गू खाएगा। बंद करो भाई, बंद करो। সবশেষে শুধু একটা কথা বলতে চাই, বারবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অপমান করে কথা বলবার আগে ভারতের মাথায় রাখা উচিত আমাদের বড় ভাই পাকিস্তানের কাছে 170টা পারমাণবিক বোমা মজুদ আছে। পাকিস্তানের প্রতিটি মানুষ বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক আমরাও পাকিস্তানের জন্য। किस मुल्क में जाना आप पसंद करेंगे, बांग्लादेश में या फिर इंडिया में? बांग्लादेश में। इंडिया में हमारे तो दुश्मन है, बांग्लादेश के लोग बहुत अच्छे हैं। मेरे ख्याल से तो बांग्लादेश जाना पसंद करेंगे। एक तो वो हमारा भाई है, हमारा एक हाथ है। 71-এর তিক্ত অভিজ্ঞতা আমরা ভুলে গিয়েছি। পাকিস্তানিরা আমাদের জাতি ভাই। কিছু রাজনীতিবিদের ভুলের জন্য আমরা আজীবন বিভক্ত থাকতে চাই না, যে কারণে পাকিস্তানের নতুন প্রজন্মের কাছে বন্ধু দেশ ভারত নাকি বাংলাদেশ প্রশ্নে সবার উত্তর বাংলাদেশের পক্ষে। स्वीट लैंग्वेज बांग्ला और हिंदी। बांग्ला इसलिए इट्स बंगाली। बंगाली बांग्ला बांग्लादेश। फ्रेंडली पीपल बंगाली और इंडियन ऑफ कोर्स बंगाली। बांग्लादेश 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 बांग्लादेश। हॉस्पिटैलिटी बांग्लादेश की बांग्लादेश। আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি, কিন্তু সেই গাভীকে হত্যা করলে মহা পাপ হয়। আপনি হয়তো হত্যা করছেন না, কিন্তু আপনি কাউকে হত্যা করতে উৎসাহিত করছেন। অন্যদিকে ভারতে প্রতিদিন গরুর মাংস খাওয়ার অপরাধেও পিটিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে। ভারতকে মনে রাখতে হবে এটা 1971 না। ভারতে গরুর মাংস বিক্রির অভিযোগে আরো একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। চাওয়ালা মোদির উগ্র হিন্দুত্ববাদী পররাষ্ট্রনীতির কারণে এরই মধ্যে ভারতের বন্ধু তালিকা থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ সকলেই সরে গিয়েছে। বাকি আছে শুধু বাংলাদেশ। বাংলাদেশের মানুষকে যেভাবে ভারত নিয়ন্ত্রণ করতে চাইছে, তাতে অচিরেই বাংলাদেশ ও ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে। অস্ট্রেলিয়া জিতেছে তাই, এবং ইন্ডিয়া হারছে তাও আনন্দ। ইন্ডিয়া হারা মানে হচ্ছে আমাদের পৈশাচিক আনন্দ। খুবই খুশি, খুবই অসাধারণ। বাংলাদেশের মানুষ আসলে ভারতের ক্রিকেটকে নয়, ভারতকেই ঘৃণা করে। ক্রিকেট ম্যাচ সেই ক্ষোভ প্রকাশের মাধ্যম মাত্র। ক্রিকেট বিশ্ব এতদিন ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই হাই ভোল্টেজের ম্যাচ মনে করত, কিন্তু সম্প্রতি বছরগুলোতে পশ্চিম পাকিস্তানের ছোট ভাই পূর্ব পাকিস্তান আর ভারতের ম্যাচেই চোখ ধাঁধিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্বকে। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা। ঠিক ক্রিকেটের মতোই একদিকে পূর্ব আরেকদিকে পশ্চিম দুই পাকিস্তানের মানুষ উল্কার মতো ছুটে চলতে অপেক্ষমান। অতএব বাংলাদেশকে সুযোগ পেলেই দখল করে নেওয়ার হুমকি দেওয়ার আগে গোমূত্র বাহিনীর ভাবা উচিত নিজেরাই টিকে থাকবে কিনা।
যেভাবে ঘরের শত্রু কাশ্মীর, খালিস্তান, মণিপুর আর বাইরের চীন, পাকিস্তান, নেপাল, বাংলাদেশের মতো শক্তিশালী শত্রু অপেক্ষমান, তাতে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ভারতবাসী কয় খণ্ডে বিভক্ত হয় সেটাও বলা মুশকিল। যে বাবার হোটেলে খায়, বাবার হোটেলে থাকে, তোমাদের কি কোনো সময় ভারতবর্ষ কোনোভাবে হেল্প করেনি? যে দেশ আপনাদের জন্ম দিতে সাহায্য করলো সেই দেশকে অপমান করছেন। কলকাতায় আসার জায়গায় তারা ট্রিটমেন্ট করতে অস্ট্রেলিয়ায় যাবে, মেলবোর্নে যাবে। আমার প্রশ্ন এটাই, এই যে কিছুদিন পরে আইপিএল এ খেলতে আসবে, লজ্জা করবে না মুখ দেখাতে? কিছু হলেই পেঁয়াজ, আলু রপ্তানি বন্ধ করবার হুমকি দেওয়ার আগে ভারতকে মনে রাখতে হবে সারা পৃথিবীতে ক্রেতাদের কদর বেশি, বিক্রেতার অভাব নেই। আমরা ঠিকই নতুন বাজার খুঁজে নেব, কিন্তু যেই দেশের মানুষের শতভাগ টয়লেট নেই তাদের কি হবে সেটাও ভেবে দেখার বিষয়। তোমরা যে ইম্পোর্ট করো কোন বন্দর হয়ে আসে এটা জানো? আরে মাথা মোটা কাটলা, তুই কি এটা খবর রেখেছিস? আমাদের রাজ্যটাকে তোরা ব্যবহার করছিস, আবার বন্দর নিয়ে বেশি খেলাচ্ছ, তাই না? ওই বন্দরটাও আমাদের আর গোটা রাজ্যটাও আমাদের ছিল, বুঝলি? যেমন ব্যবসা নিতেছে ইন্ডিয়ানরা, মনে হইতেছে ভাই এরা আমাদেরকে মাগনা চিকিৎসা করে দিছে। হুমকি দিয়ে লাভ নেই। আমরাও চাই ভারত আমাদের সাথে বাণিজ্য সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করুক। তবে একটাই দাবি, 1971 সালে ভারতের সীমান্তে যারা আশ্রয় নিয়েছিল তাদের পেটে কিছু অবৈধ ভারতীয় জন্ম নিয়েছিল। ভারতীয় দাদাদের ঘর্ষণে জন্ম নেওয়া সেই শিশুগুলোই এখন বড় হয়ে আওয়ামী লীগ হয়েছে। আমরা চাই ভারত তাদের সেই অবৈধ বীজগুলো ফিরিয়ে নিয়ে যাক। ভারতের কাছে আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী লড়াইয়ে, সেটা ক্রিকেট মাঠ কিংবা যুদ্ধের ময়দান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। মোহাম্মদ বিন কাসিম আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির উত্তরসূরিরা অপেক্ষায় আছে গাজওয়ায়ে হিন্দের। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ।